তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ এই কবিতাটির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে অলরেডি সব কিছুই বলে দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড প্রথম পার্টে আলোচনা করা হয়েছে। তোমরা যদি সেই পার্টটি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে নিও। তো আমরা আজকে কথা বেশি না বলে সরাসরি টেক্সটের মধ্যে ঢুকে দিতে চাই। দেখো, দ্য থার্ড শিপ ড্রভ টুয়ার্ডস দ্য নর্থ। দ্য থার্ড শিপ, এখানে দ্য থার্ড কথার অর্থ হচ্ছে তৃতীয় জাহাজটি, শিপ জাহাজটি, ড্রভ এগিয়ে চলল, টুয়ার্ডস মানে দিকে, দ্য নর্থ উত্তরের দিকে। তাহলে এক কথা কি, দ্য থার্ড শিপ ড্রভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটি উত্তরের দিকে এগিয়ে চলল। অর্থাৎ আমরা দেখেছিলাম পার্ট 1-এ যে দুটো জাহাজ দুই দিকে এগিয়ে চলেছিল এবং তৃতীয় জাহাজ যেটি সেটি উত্তরের দিকে এগিয়ে চলছে। নেক্সট পার্ট, ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি। ওভার দ্য সি সমুদ্রের ওপরে, দ্য ডার্কেনিং সি ক্রমে অন্ধকার হয়ে আসা সমুদ্রের উপর দিয়ে। তৃতীয় জাহাজটি মানে কোন দিক দিয়ে চলছে? সমুদ্রের উপর দিয়ে চলছে, যে সমুদ্রটা অন্ধকার পরিপূর্ণ হয়ে আসছে। কিসের জন্য? কারণ প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে তার দিকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তার দিকে ধেয়ে আসছে। সো তার কারণেই এই ডার্কেনিং সি কথাটিকে উল্লেখ করা হয়েছে। ডার্কেনিং সি মানে হচ্ছে অন্ধকার হতে থাকা সমুদ্র। দ্য ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, সমুদ্রের উপর দিয়ে, ক্রমে অন্ধকার হয়ে আসা সমুদ্রের উপর দিয়ে। তারপরে লাইন দেখো, বাট নো ব্রিথ অফ ওয়াইন্ড কেম ফোর্থ। বাট নো ব্রিথ অফ ওয়াইন্ড কেম ফোর্থ, বাট মানে কিন্তু, নো ব্রিথ অফ ওয়াইন্ড, নো মানে না, ব্রিথ মানে হচ্ছে শ্বাস। এখানে নিঃশ্বাস বলতে গেলে বাতাসের নিঃশ্বাস কথা বলা হচ্ছে, অর্থাৎ ঝড়ের সময় যে নিঃশ্বাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বাট নো ব্রিথ অফ ওয়াইন্ড, কিন্তু বাতাসের সেই ঝাপটা, কেম ফোর্থ, কেম মানে এলো, ফোর্থ মানে বা প্রকাশিত করলো না, কিন্তু বাতাসের সামান্য ঝাপটাও তার দিকে আসলো না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টলি, আর ডেকগুলি বরফের মতো চকচক করছিল। কারণ ডেক মানে পাটাতন, অ্যান্ড মানে এবং, দ্য ডেকস মানে জাহাজের পাটাতন, জাহাজের পাটাতনগুলি শোন উজ্জ্বল হতে লাগলো, জল করতে লাগলো, ফ্রস্টলি বরফের মতো, অর্থাৎ ঠান্ডায় জমে গিয়ে সেটা একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন ঘটালো। পরের লাইনে, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। দ্য নর্দার্ন স্কাই উত্তরের আকাশটি, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক উত্তরের আকাশটি উঁচু হয়ে গেল, কালো রঙে ছেয়ে উঠল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশটি উঁচু হয়ে কালো রঙে ছেয়ে উঠল। দ্য নর্দার্ন স্কাই মানে উত্তরের আকাশ, মানে নর্দার্ন মানে উত্তর দিকের, স্কাই মানে আকাশ, রোজ মানে উঠলো, হাই মানে উঁচু, অ্যান্ড মানে এবং, ব্ল্যাক মানে কালো, অর্থাৎ উত্তরের আকাশ উঁচু হয়ে কালো রঙে ছেয়ে উঠল। পরের লাইনে, ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। ওভার দ্য প্রাউড মিন এখানে গর্বিত বা গর্বিত বলা যাইতে পারে এখানে। দ্য প্রাউড মিন গর্বিত। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, গর্বিত অথচ অনুর্বর সমুদ্রের ওপর। আনফ্রুটফুল মানে হচ্ছে ফলহীন, যেখানে ফলের গাছ হয় না, কোনো রকম গাছ হয় না, অনুর্বর ভূমি, সেটাকে আনফ্রুটফুল ভূমি বলা হয়, আনফ্রুটফুল জমি। আনফ্রুটফুল অনুর্বর জমি, এখানে আনফ্রুটফুল সি বলা হচ্ছে, অনুর্বর সমুদ্র। গর্বিত অথচ অনুর্বর সমুদ্রের উপর দিয়ে সেই তৃতীয় জাহাজটি চলতে শুরু করলো। এখানে কবিতার নিজের পরিস্থিতিকে কিভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, কিভাবে তার জীবনে স্ট্রাগল চলেছে, কিভাবে তার জীবনের বিভিন্ন খারাপ মুহূর্তগুলো কাটিয়ে তিনি কিভাবে একজন ফেমাস পোয়েটে পরিণত হয়েছেন, বিভিন্ন দিকগুলি এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করে। তারপরের লাইন দেখো, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ইস্ট মানে পূর্ব দিক, অ্যান্ড ওয়েস্ট এবং পশ্চিম দিক। দ্য শিপস কেম ব্যাক, অর্থাৎ পূর্ব দিকে, আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যে জাহাজগুলো গিয়েছিল সেগুলো ফিরে আসলো।
ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিম দিকের জাহাজগুলি ফিরে এলো। হ্যাপিলি আর আনহ্যাপিলি, সুখে বা দুঃখে, অর্থাৎ সেই দুটো জাহাজকে আমরা বলেছিলাম যে একটা দুঃখের জাহাজ আর একটা মানে ভালো একটা খারাপ দিয়ে তুলনা করেছিলাম। তো তারা ফিরে আসলো দুঃখে অথবা সুখে, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে গিয়েছিল, কিন্তু গন্তব্যস্থল থেকে তারা দুঃখে হোক বা সুখে হোক কোনোরকমভাবে ফিরে এলো। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটি অনেক দূরে এবং বিস্তৃত অঞ্চলে চলে গেল। বাট মানে কিন্তু, দ্য থার্ড মানে তৃতীয়টি, ওয়েন্ট মানে চলে গেল, ওয়াইড মানে বিস্তৃত অঞ্চল ধরে, অ্যান্ড মানে এবং, ফার মানে দূরে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটি বিস্তৃত অঞ্চল পাড়ি দিয়ে, বিস্তৃত সময় পাড়ি দিয়ে, বিস্তৃত জায়গা পাড়ি দিয়ে তার উদ্দেশ্যহীনভাবে সে চলতে শুরু করলো। ইন্টু অ্যান আনফরগিভিং সি, এক নির্মম সমুদ্রে প্রবেশ করলো। এক নির্মম সমুদ্রে প্রবেশ করলো। ইন্টু মানে প্রবেশ করলো মধ্যে, ইন্টু অ্যান আনফরগিভিং সি, এখানে আনফরগিভিং মানে হচ্ছে ক্ষমাহীন সমুদ্রের মধ্যে, এক নির্মম সমুদ্রের মধ্যে প্রবেশ করলো। কবি এখানে তার জীবনের লাইফটাকে, স্ট্রাগলটাকে, কিভাবে তিনি একজন ফেমাস পোয়েটে পরিণত হয়েছেন, কিভাবে তিনি অপরিচিত অবস্থায় জীবনকে লিড করেছেন, সেই বিষয়টিকে তিনি এই কবিতার মাধ্যমে, কবিতার লাইনের মাধ্যমে ভালোভাবে প্রকাশ করেছেন। তারপরের লাইনে দেখো, আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার, আন্ডার মানে নিচে, এ ফায়ার স্পেলিং স্টার আগুন ঝরানো তারার নিচে, আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার আগুন ঝরানো তারার নিচে, অর্থাৎ আগুন ঝরানো তারা, এখানে পরিবেশ, ন্যাচারালি যে বিপর্যয়, পরিবেশগত যে বিপর্যয়, সে বিপর্যয় কোনোটাই তাকে স্পর্শ করতে বাধা রাখেনি। অর্থাৎ তিনি তার লাইফে, তিনি যখন ফেমাস হননি, তখন মানুষের তার প্রতি ভালোবাসা কেমন ছিল, তাকে কতটা মানে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চলতে হয়েছে, সেই সমস্ত বাক্যগুলি, সে সমস্ত বিষয়গুলি তিনি এই কবিতার বাক্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তারপরের লাইন, অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, অ্যান্ড মানে এবং, ইট ওয়াজ রিগড মানে হচ্ছে সাজানো, অর্থাৎ প্রস্তুত করা ছিল। অ্যান্ড ইট ওয়াজ রিগড, এবং এই জাহাজটা যেন প্রস্তুত করা ছিল ফর আ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার জন্য। অর্থাৎ একটা দীর্ঘ যাত্রার জন্য, মানে জাহাজটা মনে মনে প্রথমে প্রস্তুত হয়ে নিয়েছিল যে আমাকে একটা লম্বা জার্নি দিতে হবে, আমি আর সবার মতো একরকমভাবে চলাফেরা করব না, আমাকে একটা লম্বা জার্নি করতে হবে এবং আমাকে সেই জার্নির মধ্যে দিয়ে আমাকে আমার সাকসেসটাকে অ্যাচিভ করতে হবে। সো পোয়েট এই চিন্তাভাবনা নিয়ে তিনি বলছেন যে অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং সেটি ছিল এক দীর্ঘ যাত্রার জন্য সাজানো সেই জাহাজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানেই শেষ করলাম, কবিতাটি শেষ হলো। এবং কবিতার যদি কোনো লাইন কোথাও যদি সমস্যা হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যা কোথায়, এবং এরপরে তোমরা কোন কবিতাটি নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব। তোমরা কমেন্টে জানাবে আমাকে যে কোন কবিতা অথবা কোন অধ্যায় নিয়ে আমি পড়ালে তোমাদেরকে সেটা সুবিধা হবে তোমাদের পক্ষে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইনডিড গাইজ।